আমন্ত্রণ দেই জনপদ লাইভে, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। গাজীপুরে টানা 4 দিন সড়ক অবরোধের পর স্বাভাবিক হচ্ছে ঢাকা ময়মনসিংহের যান চলাচল। নারায়ণগঞ্জের সড়ক অবরোধকে কেন্দ্র করে শ্রমিকরা জড়ো হচ্ছে। নিয়ন্ত্রণ করতে মাঠে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। এ নিয়ে জানাতে গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম ও বিলাল হোসাইন। নজরুল, পোশাক খাতে অস্থিরতার পেছনে মূলত কারা দায়ী রয়েছেন, আর পরিস্থিতি এখন কতটা স্বাভাবিক দেখতে পাচ্ছেন? ডানা, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুর কিন্তু টানা 60 ঘন্টা অবরোধ থাকার পর কিন্তু সড়করা তাদের বকেয়া টাকা পরিশোধের আশ্বাসের ভিত্তিতে কিন্তু সড়ক থেকে নেমে এসেছেন এবং সড়ক যোগাযোগ যে বন্ধ স্থবির হয়ে পড়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু হয়েছে। আপনারা জানেন যে গতকালকে রাত 10টার সময় শ্রমিকরা শ্রম মন্ত্রণালয়ের শ্রম সচিব এবং শ্রমিকদের প্রতিনিধি এদের সবার সাথে বৈঠকের পর কিন্তু তারা জানান যে এখানে কিন্তু তাদের সাথে যে 16 কোটি টাকা যে বকেয়া বেতনের আশ্বাসের ভিত্তিতে কিন্তু সড়ক থেকে তারা সরে এসেছেন এবং টানা 3 দিন কিন্তু তারা সড়কে অবস্থান নিয়েছিলেন। নেওয়ার পর কিন্তু এখন কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং সাধারণ যে আশপাশের পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু উৎপাদনে সাধারণ যে শ্রমিক রয়েছেন তারা কিন্তু যোগ দিয়েছেন। আপনি জানেন যে এই সড়ক অবরোধের ফলে কিন্তু স্থবির হয়ে পড়েছিল যে গাজীপুরের যোগাযোগ ব্যবস্থা সহ আশপাশের যে পোশাক কারখানাগুলো সেগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। প্রায় 40টি কারখানা বন্ধ হয়ে গেছিল। আজকে সকাল থেকে কিন্তু আপনারা জানেন যে সবগুলো প্রতিষ্ঠানে কিন্তু স্বাভাবিক উৎপাদনে ফিরেছে। পাশাপাশি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রতিটি প্রতিষ্ঠানের সামনেই কিন্তু কারখানা বন্ধ এরকম সাইনবোর্ড কিন্তু তারা ঝুলিয়ে দিয়েছিলেন। আপনারা জানেন যে অস্থির একটা অবস্থা তৈরি করেছিল পোশাক কারখানার মধ্যে। তবে আমরা এই ব্যাপারটা কিন্তু দফায় দফায় শ্রমিকদের সাথে সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য রয়েছে তাদের সাথে মিটিং করেছে। তাদের যে সেনা সদস্যদের সাথে কিন্তু শ্রমিক নেতৃবৃন্দদের দফায় দফায় বৈঠক হয়েছিল এবং বৈঠক হওয়ার ফলেই কিন্তু সেনাবাহিনীর আশ্বাসেই কিন্তু তড়িৎ গতিতে যে ব্যবস্থা শ্রমিকদের যে পাওনা টাকা বকেয়া টাকা 3 মাসের যে বকেয়া টাকা সেটা কিন্তু মালিক পক্ষকে চাপ দিয়ে মালিক পক্ষ এবং শ্রম মন্ত্রণালয়ের শ্রম সচিব ছিল ASM শরীফুজ্জামান, ওনার সাথে যে বৈঠক হয়েছে গতকালকে, বৈঠকের পর কিন্তু আপনারা জানেন যে তারা আশ্বাস দিয়েছিল। আশ্বাসের ফলে কিন্তু আপনার সড়ক থেকে কিন্তু সাধারণ যে শ্রমিক ছিল তারা কিন্তু 3 দিন ছিল এই সড়কে মহাসড়কে অবস্থান নিয়েছিল। তারা কিন্তু সড়ক থেকে তাদের দাবি দেওয়া নিয়ে যখন আশ্বাস পেয়েছেন তখন কিন্তু সড়ক থেকে তারা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। আপনি এর ফলে কিন্তু গাজীপুরে যে স্থবিরতা নেমেছিল, বিভিন্ন সড়কের যে দুর্ভোগ আছে মানুষের, সেই দুর্ভোগের নাকালের হাত থেকে কিন্তু সাধারণ মানুষ বাঁচল। তবে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এই ঘটনার পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা সেটা কিন্তু খতিয়ে দেখছেন। তারা কিন্তু এই ঘটনা কেন এত দীর্ঘস্থায়ী হলো, কেন এত বড় হলো, সেটার পিছনে কোনো কারণ আছে কিনা সে ব্যাপারে কিন্তু তারা নজরদারিতে রেখেছেন। আমরা যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু যানবাহন চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে এবং আপনি জানেন যে এই স্থবিরতা কাটিয়ে কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে মহাসড়কগুলো। সবগুলো সড়কেই কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং গাজীপুরের প্রতিটি জায়গায় কিন্তু এখন মানে স্থবিরতা কেটে কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে সবকিছু। তো আপনি জানেন যে রাত্রে 10টার সময় কিন্তু এই পরিবেশ স্বাভাবিক হয়ে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়। আপনার এটুকু বলে রাখি যে আপনার TNJ কারখানার 12,000 শ্রমিক কিন্তু আপনার 3 দিন কিন্তু সড়কে অবস্থান নিয়েছিল তাদের যে 3 মাসের বকেয়ার যে টাকা ছিল সেই টাকা পরিশোধের জন্য এবং উৎপাদন ব্যবস্থা স্বাভাবিক রাখার কারণ দাবি জানিয়ে তারা কিন্তু সড়কে অবস্থান নিয়েছিল এবং বারবার কিন্তু তাদেরকে টাকা পরিশোধের আশ্বাস দেওয়া হলেও কিন্তু যে টাকা কিন্তু পরিশোধ না করার ফলে কিন্তু যে সাধারণ শ্রমিক রয়েছেন তারা কিন্তু সড়কে নেমে এসেছেন এবং তারা কিন্তু দাবিটা তুলে ধরেছেন। এর ফলে কিন্তু আশপাশের যে এলাকা ছিল সেটার মধ্যে এক প্রকার স্থবিরতা নেমে এসেছিল, কিন্তু দীর্ঘ আন্দোলনের ফলে কিন্তু সেনাবাহিনীর মধ্যস্থতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কিন্তু এই অবস্থার কিন্তু অবসান ঘটছে এবং সাধারণ শ্রমিকরাও কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ সেনাবাহিনীকে তারা কিন্তু ধন্যবাদ জানিয়েছেন, এমনটাই কিন্তু বলছেন। তো আমার কাছে গাজীপুর থেকে ছিল এই সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন বেলাল হোসেন। বিলাল। নজরুল, গতকাল নারায়ণগঞ্জের
ফতুল্লার বিসিক আদমজি শিল্পনগরীতে করণী গ্রুপের দুটি প্রতিষ্ঠান অবন্তী কালার টেক্স কারখানা শ্রমিকরা তাদের যে বকেয়া বেতন সেই বেতনের দাবিতে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ সড়কে অবরোধ করেছিল এবং প্রায় ৮ ঘন্টা অর্থাৎ সকাল 10:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত তারা এই সড়কটিতে অবস্থান নেয়ার কারণে গতকাল কিন্তু যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল এবং এতে করে সাধারণ মানুষ এবং যাত্রীরা কিন্তু ভোগান্তিতে পড়েন। তবে আজকে এই বিষয়টি আসলে গতকাল জেলা প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিক নেতৃবৃন্দর কয়েক দফায় মিটিং হলেও আলোচনা হলেও সেটি কিন্তু শুরু না হওয়ার কারণে আজকে সকাল থেকেও শ্রমিকরা এই কারখানাটির সামনে জড়ো হতে থাকেন এবং ঠিক সকাল 9টা থেকে 9:30টার মধ্যে শ্রমিকদের বড় একটি অংশ এই ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ সড়কের যে অবন্তী কালার টেক্স কারখানাটি রয়েছে সেই কারখানার সামনে আসার চেষ্টা করে। তবে এরই মধ্যে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন এবং এর পরে কিন্তু শ্রমিকরা তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায় এবং তারা বিভিন্ন পয়েন্ট দিয়ে কিন্তু চলে যায় এবং শ্রমিকদের কিছু অংশ কিন্তু এখনো সড়কের বিভিন্ন এলাকাতে বিচ্ছিন্নভাবে রয়েছে। হাটখোলা বিসিকের 1 নং গেট সহ কিছু জায়গাতে কিন্তু তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদের দাবি যে তাদের যে 3 থেকে 7 মাসের বকেয়া বেতন রয়েছে সেটি কিন্তু করণী গ্রুপের যে কর্তৃপক্ষ তারা কিন্তু তাদেরকে সেই বেতনটি দেয়নি। তো এই মুহূর্তের পরিস্থিতি একটু দেখাতে চাই যে একেবারে স্বাভাবিকভাবেই যে আদমজি শিল্পনগরীর যে পোশাক কারখানাগুলো রয়েছে সেই কারখানাগুলোর কার্যক্রম কিন্তু চলছে এবং শ্রমিকরাও কিন্তু যে নির্ধারিত সময় তারা যে কারখানাগুলোতে কাজ করেন সেই কারখানাগুলোতে কর্মরত রয়েছেন। তো আমরা কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলবো যে আজকে কি পরিস্থিতি, আজকে কি কোনো ধরনের ভোগান্তি আছে কিনা, রাস্তায় যানজট আছে কিনা, অবরোধ আছে কিনা? নাই, কোনো ভোগান্তি নাই, নিভাবে চলতেছে, কোনো মিছিল নাই, কোনো আজকে শান্তি আর কি ভালো। আরেকজনের সঙ্গে কথা বলবো, আজকে কোনো অবরোধ কিংবা ভোগান্তি আছে না? আজকে মোটামুটি ক্লিয়ার আছে, কালকে অনেক অবস্থা খারাপ ছিল। আজকে জারএস ভাঙচুর করছে, 3-4টা ফ্যাক্টরি ভাঙচুর করছে, তো ওই জন্য আজকে মোটামুটি ক্লিয়ার আছে। শুনছিলেন যে যারা কারখানাতে কর্মরত রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে আজকে একেবারে পুরোপুরি স্বাভাবিক পরিস্থিতি রয়েছে, অর্থাৎ জেলা প্রশাসনের সঙ্গে এরই মধ্যে আবার শ্রমিক নেতৃবৃন্দর একটি মিটিং চলছে, সেখান থেকে হয়তো এই যে বকেয়া বেতন সেটির বিষয়ে একটা শুরু আসবে এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এদিকে আজকে সকাল থেকেই সেনাবাহিনী, বিজিবি এবং র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই বিসিক শিল্পনগরীতে অবস্থান নিয়েছেন। বিশেষ করে যে করণী গ্রুপের অবন্তী কালার টেক্স কারখানা রয়েছে এখানে বিপুল সংখ্যক সেনা সদস্য থাকার কারণে আজকে কিন্তু কোনো ধরনের অবরোধ এই ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ সড়কে সৃষ্টি হতে পারেনি এবং যান চলাচল একেবারেই স্বাভাবিক রয়েছে এবং মানুষের ভোগান্তিও আজকে অনেকটাই গতকালের তুলনায় একেবারে কম রয়েছে। একই সঙ্গে বিসিকের যে 423টি পোশাক কারখানা রয়েছে সেই কারখানাগুলো এখন চলমান রয়েছে। তো এই হচ্ছে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে এই যে শ্রমিকদের যে গতকালের বিক্ষোভ এবং আজকের আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি। ফিরে যাবে স্টুডিওতে ডানা। ধন্যবাদ আপনাদেরকে। গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন দেশ জনপদ লাইভ। মুন্সিগঞ্জের সরবরাহের ঘাটতি সহ নানা অজুহাতে বাড়ছে আলুর দাম। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন। সুমন, প্রতি কেজি আলু কত টাকা দরে বিক্রি হচ্ছে? অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? জি, ধন্যবাদ ডানা আপনাকে। মুন্সিগঞ্জে আসলে এক সময় সারা বাংলাদেশে ঐতিহ্য ছিল মুন্সিগঞ্জের যে এই আলু। আসলে এখানে বিভিন্ন অজুহাতে কিন্তু আলুর দাম বৃদ্ধি পেয়েছে আমরা জানতে পেরেছি। এখানে আসলে যারা প্রান্তিক কৃষক রয়েছে তারা কিছু 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 কি বলে বৃষ্টির কারণে ক্ষতির সম্মুখীন হয়েছে, কিছুটা আলু সরবরাহ কম হয়েছে এখানে আসলে সেই অজুহাতে মুন্সিগঞ্জে এখানে যে কোল্ড স্টোর আছে
54টি কোল্ড স্টোর, 40টি কোল্ড স্টোরে আপনার গত বছর 10 লাখ মেট্রিক টন আলু এখানে সরবরাহ করা হয়েছিল। সেই সুবাদে এখন কিন্তু প্রায় 54টি কোল্ড স্টোরে 1 লাখ মেট্রিক টন আলু মজুত রয়েছে বলে আমাদের জানিয়েছেন। কিন্তু এখানকার যারা বিক্রেতা আছে, পাইকাররা আছে, তারা আসলে বলছেন এখানে আলুর দাম সরবরাহ আসলে কম থাকার কারণে এখানে আলু দামটা একটু বেড়েছে। একটু আপনি জানাবেন এখানে দাম কতটুকু, দাম কেমন আছে, আর আলু সরবরাহ কেমন? আলু সরবরাহ একেবারেই কম, কারণ প্রতি বছর যেই পরিমাণে এই স্টোরে আলু মজুদ থাকে, এই বছর তার 3 ভাগের 1 ভাগ আলু মজুদ হয়েছে। এর কারণ হইল আমাদের মুন্সিগঞ্জে দুইবার বৃষ্টিতে আলু নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে যেই জমিতে আলু উৎপাদন হইতো বিঘায় 100 থেকে 120 মণ, সেই জমির মধ্যে আলু উৎপাদন হয়েছে 60 মণ। সেখানে যার কারণে আলু উৎপাদন অনেকই কম হয়েছে। কম হওয়ার কারণে আলু মজুদ কম হয়েছে। যেখানে আলু দৈনিক এই কোল্ড স্টোরে 500 বস্তা আলু এখানে আলু পড়তো, সেখানে 100 বস্তা আলু পড়ার মতো আলু নাই, যার কারণে আলুর দামটা বেড়ে গেছে। এখন বর্তমানে এই যে বীজ, যেই আলু আছে, এই আলু সামান্য কিছু আলু আছে, এগুলো সব আলু আছে। এখন বর্তমানে আলু দাম 54 থেকে 55 টাকা কেজি এই কোল্ড স্টোরে আলু বেচা কিনে হইতেছে। এখন আমার মনে হয় আরো 1 সপ্তাহ 10 দিন পরে আলুর দাম আরো বাড়বে, কারণ আলু তো নাই। যেই আলুগুলো আছে এগুলো বীজের জন্য আলু, এই আলু ধন্যবাদ খাওয়ার জন্য। খুবই ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যেমনটি এখানে বিক্রেতাদের কাছ থেকে জানতে পারলাম, এখানে আসলে আলুর সরবরাহ কম থাকার কারণে এখানে আলুর দাম বেড়েছে। এখানে আমরা বাজারে ঘুরে দেখেছি 70 থেকে 75 টাকা করে খুচরা দামে আলু বিক্রি করছেন। তারা বলছেন যে কোল্ড স্টোর থেকে তাদের অধিক মূল্যে কিনতে হয়, তার কারণে আসলে দামটা বেড়েছে। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে মুন্সিগঞ্জে 54টি কোল্ড স্টোরে এখনো 1 লাখ মেট্রিক টন আলু রয়েছে। এর মধ্যে রয়েছেন তো তাদের ভাষামতে যে আলু সংকট হওয়ার কথা না। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে সর্বশেষ। জামালপুরে হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। কয়েক গুণ রোগী সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, হাসপাতালে কি পর্যাপ্ত চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে? এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। টানা আপনাকে ধন্যবাদ। 1961 সালে 50 শয্যা বিশিষ্ট কিন্তু এই হাসপাতালটি যাত্রা শুরু করে। এটি 2003 সালে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসেবে উন্নীত করা হয়। এরপর থেকে কিন্তু আর এটির যে শয্যা সংখ্যা সেটি কিন্তু বাড়ানো হয়নি। আমি আপনাদেরকে একটু জানাতে চাই যে প্রতিদিন বহির্বিভাগে এই 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রায় 800 থেকে 1000 রোগী কিন্তু এখানে চিকিৎসা সেবা নিতে আসেন এবং রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছেন জামালপুর জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষ সহ যারা ডাক্তাররা রয়েছেন তারা। এছাড়াও জরুরি বিভাগ যদি আমি আপনাদেরকে একটু বলতে চাই, জরুরি বিভাগে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও এখানে প্রতিদিন 700 থেকে 800 রোগী কিন্তু ভর্তি থাকেন। বিশেষ করে শিশু ওয়ার্ড যে রয়েছে, এখানে 48টি বেড রয়েছে, এখানে প্রতিদিন প্রায় শতাধিক রোগী ভর্তি থাকেন। এ নিয়ে কিন্তু এই বিভাগে যারা রয়েছেন, ডাক্তাররা রয়েছেন বা নার্সরা রয়েছেন, তারা কিন্তু চরম বিপাকে রয়েছেন চিকিৎসা সেবা দিতে। অপরদিকে যে পুরুষ এবং মহিলা মেডিসিন ওয়ার্ড রয়েছে, সেখানে কিন্তু 48টি বেড রয়েছে, সেখানেও প্রায় 1.5 শতাধিক রোগী প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন। জামালপুর জেলার 26 লক্ষ লোকের কিন্তু এই একটি মাত্র হাসপাতাল হচ্ছে নির্ভরযোগ্য তাদের চিকিৎসা সেবা নেওয়ার জায়গা। শুধু জামালপুর নয়, জামালপুরের আশপাশে যে আরো কয়েকটি জেলা রয়েছে, সেখান থেকেও কিন্তু যে রোগী তারা কিন্তু এই হাসপাতালে এসে ভিড় করেন এবং চিকিৎসা সেবা নিতে আসেন। ডাক্তার এবং নার্সরা বলেছেন, হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন
যে এই বিশাল যে রোগীর চাপ সেটি কিন্তু সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন এই হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা সরেজমিনে গিয়ে এই হাসপাতালের ভেতরের যে চিত্র আমরা তুলে ধরেছি বা দেখতে পেয়েছি, হাসপাতালের ভিতরে কিন্তু বোঝার উপায় নেই যে এটি একটি বাণিজ্য মেলা, বৈশাখী মেলার মাঠ নাকি এটি একটি জেনারেল হাসপাতাল। কারণ রোগীর আত্মীয় স্বজন মিলে চারপাশে ভিড় জমিয়ে রেখেছেন। একজন রোগীর সাথে 4 থেকে 5 জন দর্শনার্থী এসেছেন। সেই সাথে রোগীর যে চাপ, হাসপাতালের মেঝে থেকে শুরু করে সিঁড়ি, এমনকি যে লিফট রয়েছে, লিফটের পাশেও দাঁড়ানোর মতো কোনো ব্যবস্থা নেই এই জামালপুরের হাসপাতালে যে অবস্থা। সবকিছু মিলিয়ে জামালপুরের মানুষ একটু ভালো চিকিৎসা সেবা যেন পায় সে লক্ষ্যে বারবার দাবি জানিয়েছেন বিভিন্ন জনপ্রতিনিধির কাছে, সরকারের কাছে, কিন্তু সেই দাবি কিন্তু কোনো দিনই আসার ফল দেখেনি। তাই জামালপুরবাসী মনে করে যে দ্রুত সময়ের মধ্যে এই হাসপাতালটি যদি অন্তত 500 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তর করা হয়, তবে কিছুটা হলেও জামালপুরের 26 লক্ষ মানুষ চিকিৎসা সেবা হিসেবে যে তাদের প্রধান যে হাসপাতাল সেখানে এসে তাদের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। দ্রুত সময়ের মধ্যে হাসপাতালটি আধুনিকায়ন সহ লোকবল যে সংকট রয়েছে সেটি বৃদ্ধি করা সহ সেবার মান আরও বাড়বে এবং এটি 250 শয্যা থেকে 500 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তর করা হবে, এমনটি প্রত্যাশা করছেন জামালপুরবাসীরা। ডানা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ডানা, ধন্যবাদ আপনাকে। জামালপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন 23 জনপদ লাইভ। অবশেষে উদ্ধার হলো মৌলভীবাজারের ঐতিহ্যবাহী খেলার মাঠ। আওয়ামী লীগের পতনের পর দখলদারদের কবল থেকে মাঠটি উদ্ধার করে ছাত্র জনতা। এ নিয়ে বিস্তারিত জানবো সহকর্মী সালে এলাহি কুটির কাছ থেকে। আমি আছি এখন মূলত, এটা হচ্ছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ ইউনিয়নের বাগমারা নামক স্থান। এই স্থানটি হচ্ছে লাউয়াচর আর পার্শ্ববর্তী এলাকা। এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রায় 109 একর জায়গা রয়েছে, যেটার মধ্যে এখন বর্তমানে হিট বাংলাদেশে নিয়ন্ত্রণ রয়েছে এই জায়গা। যদিও স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই জায়গাটুকু স্বাস্থ্য মন্ত্রণালয়ে থাকলেও হিট বাংলাদেশ এটা লিজ নিয়ে সেখানে নানা রকম সামাজিক দায়বদ্ধতার যে কাজগুলো সেগুলো করতেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে এই সীমানা প্রাচীর না থাকার কারণে এই 109 একর জায়গার বিভিন্ন জায়গা বিভিন্ন জন প্রভাবশালীরা সেটা দখল করে রেখেছিলেন। বিশেষ করে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে একটি খেলার মাঠ। এখানে এই এলাকার তরুণ যুবক যারা তারা এখানে খেলাধুলা করতেন, কিন্তু স্থানীয় দুজন জনপ্রতিনিধি বিশেষ করে ভুট্টু এবং মতিন নামে দুজন ব্যক্তি এই খেলার মাঠটি দখল করে এখানে জঙ্গল যুবকরা অনেকটাই খেলাধুলা করতে পারবে এবং এমনকি তার সন্তানও খেলা করতে পারবে। এই ছিল এই মৌলভীবাজারের বাগমারা যে খেলার মাঠ উদ্ধারের সর্বশেষ খবর। দেখছেন 23 জনপদ লাইভ। সকাল থেকে একে একে আদালতে তোলা হচ্ছে আওয়ামী লীগ সরকারের সাবেক এমপিদের। এ নিয়ে আরো জানাতে ঢাকার নিম্ন আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিউলি রায়। শিউলি, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। জি, যেমনটি ডানা আপনি বললেন, যে আমি এই মুহূর্তে কিন্তু আছি ঢাকার সিএমএম আদালতে এবং আপনি জি শেষ। সিএমএম আদালতে আমি এই মুহূর্তে আছি কিন্তু সিএমএম আদালতে, এবং আপনারা জানেন যে গতকাল রাতে কিন্তু উত্তরা থেকে হচ্ছে বরগুনার 1 আসনের ধীরেন্দ্রনাথ দেবনাথকে কিন্তু হচ্ছে গ্রেফতার করে পুলিশ, এবং এছাড়া হচ্ছে আপনারা জানেন আজকে সকালে কিন্তু তাকে হচ্ছে সিএমএম আদালতে আনা হয় এবং এছাড়া তাকে তার আইনজীবীরা হচ্ছে 10 দিনের
রিমান্ডের হচ্ছে মঞ্জুরের যে ব্যাপারটা হচ্ছে কি আদালতে তোলা হয়, সেই আদালতে তোলার ব্যাপার হচ্ছে আইনজীবীরা বলেন। আইনজীবীরা হচ্ছে তাকে 10 দিনের রিমান্ডে তোলার জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ আবেদন করে, কিন্তু তাকে তার আদালত নির্দেশ যে দেয় তাকে 6 দিনের রিমান্ড কিন্তু আসলে মঞ্জুর করে আদালত, এবং তাকে নিউ মার্কেট থানার হচ্ছে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এছাড়া একই মামলায় কিন্তু আসলে আপনার আওয়ামী লীগের মুখপাত্র 14 দলের সেই মুখপাত্র আমির হোসেন আমুকে কিন্তু আসলে গ্রেফতার করে গেল সপ্তাহে, এবং এছাড়া আমির হোসেন আমুকে কিন্তু আসলে আজকে আদালতে তোলা হয় এবং তাকে জামিনের যে তার আইনজীবী হচ্ছে গিয়ে আইনজীবী আবেদন করে, কিন্তু আবেদনের পরবর্তীতে কিন্তু হচ্ছে গিয়ে তাকে জামিনের আবেদনটি নাকচ করে দিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়। এই ছিল সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। সিএমএম কোর্ট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। ময়মনসিংহের রেল লাইনের দুই পাশে বসেছে বাজার, এ নিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, অবৈধ বাজার উচ্ছেদের কি কোনো ব্যবস্থা নিয়েছে প্রশাসন? এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? আইন অমান্য করে ময়মনসিংহের রেলওয়ের দুই পাশে কিন্তু বাজার গড়ে উঠেছে, যার কারণে আমরা দেখেছি প্রায় সময়ই দুর্ঘটনা ঘটছে, এতে প্রাণ হানির মতো ঘটনাও কিন্তু ঘটছে। এবং যারা বাজার বসিয়েছেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা কিন্তু সিটি কর্পোরেশনের কাছ থেকে ইজারা নিয়ে সেটি কিন্তু বছরের পর বছর তারা কিন্তু বাজার পরিচালনা করে আসছেন। যদিও সিটি কর্পোরেশন এবং রেলওয়ে কর্তৃপক্ষের মধ্যে কিন্তু এটি নিয়ে একটি দ্বন্দ্বের তৈরি হয়েছে, অর্থাৎ সিটি কর্পোরেশন বলছে তারা কিন্তু বাজার ইজারা নেননি, অর্থাৎ ব্যবসায়ীদের কাছ থেকে বাজার কিন্তু যারা দেননি সেই বিষয়টি বলছিলেন। আমি এখন রয়েছি ময়মনসিংহের শান্তিপাড়া রেল ক্রসিং বাজার রয়েছে, অর্থাৎ এই বাজারে আপনার মাধ্যমে দর্শকদের একটু দেখাতে চাই। এই বাজারটি কিন্তু রেল লাইনের দুপাশ ঘিরে কিন্তু বাজার গড়ে উঠেছে, অর্থাৎ প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত এভাবেই ব্যবসায়ীরা কিন্তু বেচা কেনা করে থাকেন। অর্থাৎ এই লাইন দিয়ে আমরা দেখেছি 48 বার ট্রেন কিন্তু যাতায়াত করে, অর্থাৎ যখন ট্রেন যাতায়াত করে তখন কিন্তু ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতা যারা আছেন তারা কিন্তু অনেক সময় ঝুঁকিতে পড়েন এবং অনেক সময় দুর্ঘটনাও কিন্তু ঘটে, অর্থাৎ প্রায় অনেক সময় কিন্তু আমরা দেখেছি প্রাণহানির মতো ঘটনাও কিন্তু ঘটে থাকে। অর্থাৎ রেলওয়ে আইনে বলা হয়েছে যে রেল লাইনের দুপাশে অন্তত 20 ফুট দূরত্বে মানুষকে চলাচল করার জন্য কিন্তু একটি আইন থাকলেও সেই আইন কিন্তু কাগজে কলমে থাকলেও বাস্তবায়ন হচ্ছে না, যার কারণে কিন্তু শান্তিপাড়া সহ ময়মনসিংহের বেশ কয়েকটি বাজার কিন্তু রেল লাইনের পাশে গড়ে উঠেছে এবং এতে করে মানুষের যে যারা বাজার করতে আসছেন অর্থাৎ এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু অনেকটাই ঝুঁকির মধ্যে আছেন। এবং ব্যবসায়ীরা বলছিলেন যে তারা সিটি কর্পোরেশনের কাছ থেকে এই বাজারটি কিন্তু লিজ নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু তারা পরিচালনা করে আসছেন। অর্থাৎ এই বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গেও আমরা কথা বলেছিলাম। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যে তারা কিন্তু অর্থাৎ তাদের যে জায়গাটি সেটি সিটি কর্পোরেশন কিভাবে লিজ নিয়েছে সেই বিষয়টি তারা অবগত নয়। অর্থাৎ আমরা দেখেছি সম্প্রতি সময়ে রেল লাইনের দুপাশে যে বাজার সহ স্থাপনা রয়েছে সেই স্থাপনাগুলো উচ্ছেদে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ একটি অভিযান শুরু করেছিলেন। অর্থাৎ জনগণের বাধার মুখে কিন্তু সেই উচ্ছেদ অভিযান কিন্তু আসলে তারা সম্পূর্ণ করতে পারেননি, সেই বিষয়টি আমরা তখন লক্ষ্য করেছি। অর্থাৎ সেনাবাহিনী সহ অনেক কর্তৃপক্ষ কিন্তু এই রেল লাইনের পাশে বাজার গড়ে তোলায় ঝুঁকি বাড়ছে, তো তাই না? না, ঝুঁকি তো আছে, তারপরও আপনার এখানে সকল ব্যবসায়ী সতর্ক আছে, ওরকম ভাবে দুর্ঘটনা কখনো ঘটেনি আমাদের এই বাজারে, এখন মতো ঘটেনি। তিনি বলছিলেন যে ঝুঁকি রয়েছে কিন্তু দুর্ঘটনা ঘটেনি, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। এছাড়াও আমরা দেখেছি প্রায় সময় কিন্তু দুর্ঘটনার মধ্যে কিন্তু সাধারণ মানুষকে পড়তে হয়েছে এই রেল লাইনে বাজারের কারণে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।
এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাই।